এটা এক এমন ফ্লাইটের গল্প যেখানে সবকিছু প্রথমে একেবারে স্বাভাবিক মনে হয়, কিন্তু ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি আমেরিকান ফ্লাইট হঠাৎ করেই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে, হাইজ্যাকিং। কিন্তু এটা কোনো সাধারণ হাইজ্যাক নয়, এখানে প্রতি 20 মিনিটে একজন করে মারা যাবে। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, যে এয়ার মার্শাল এই সবকিছু থামানোর জন্য সেখানে রয়েছে, সেই নিজেই এই খেলায় জড়িয়ে পড়ে। তাহলে শেষ পর্যন্ত কেন এই হাইজ্যাক হলো, এর পিছনে কে আছে, আর কিভাবে একজন প্রশিক্ষিত অফিসার নিজেই সন্দেহের ঘেরাটোপে পড়ে গেল? ছবির নাম ননস্টপ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরু হয় নিউ ইয়র্ক সিটির এয়ারপোর্ট থেকে। এখানে আমাদের পরিচয় হয় ইউএস এয়ার মার্শাল বিল মার্কসের সাথে, যিনি নিউ ইয়র্ক থেকে লন্ডন যাওয়ার একটি ফ্লাইট ধরতে এসেছেন। কিন্তু মার্কসের আচরণ কিছুটা অস্বাভাবিক লাগে। তিনি খুবই স্ট্রেসড এবং মানসিকভাবে অস্থির মনে হয়। এয়ারপোর্টে অনেকেই তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মার্কস সবাইকে এড়িয়ে নিজের কাজে ব্যস্ত থাকে। এর পাশাপাশি কোনো এক অজানা ব্যক্তি তাকে বারবার ফোন করছে, যেন কোনো বিশেষ তথ্য জানার চেষ্টা করছে। সব সিকিউরিটি এবং ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে মার্কস অবশেষে প্লেনে উঠে পড়ে। ঠিক তখনই এক মহিলা এসে তার পাশের যাত্রীর সাথে সিট বদল করার অনুরোধ করে। যাত্রী রাজি হয়ে যায় এবং সেই মহিলা, যার নাম জেন সামার্স, মার্কসের পাশের জানালার সিটে বসে পড়ে। ধীরে ধীরে মার্কস এবং সামার্সের মধ্যে কিছু কথাবার্তা শুরু হয়। এরই মধ্যে ফ্লাইট টেক অফ করে আর সবকিছু একেবারে স্বাভাবিকভাবে চলতে থাকে। যাত্রীদের ড্রিঙ্কস এবং স্ন্যাক্স পরিবেশন করা হয়। কিছুক্ষণ পর সামার্স ঘুমিয়ে পড়ে আর মার্কস উঠে ওয়াশরুমের দিকে যায়। প্লেনে ধূমপান নিষিদ্ধ, কিন্তু মার্কস ক্যামেরা এড়িয়ে লুকিয়ে সিগারেট খায়। এতে বোঝা যায় সে ভীষণ চাপের মধ্যে আছে। ফিরে আসার পর হঠাৎ তার কাছে একটি আশ্চর্য মেসেজ আসে। এয়ার মার্শালদের কাছে একটি বিশেষ এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম থাকে, যার মাধ্যমে শুধু তারাই যোগাযোগ করতে পারে। কিন্তু মেসেজ পাঠানো ব্যক্তি নিজেকে একজন যাত্রী বলে পরিচয় দেয়। সেই অজানা ব্যক্তি মার্কসকে হুমকি দেয়, যদি $150 মিলিয়ন একটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা না হয়, তাহলে প্রতি 20 মিনিটে একজন করে যাত্রীকে মেরে ফেলা হবে। এবার মার্কস বুঝতে পারে যা ঘটছে তা কোনো মজা নয়, বিষয়টি খুবই গুরুতর। সে তৎক্ষণাৎ তার পার্টনার এয়ার মার্শাল জ্যাক হ্যামন্ডের কাছে যায়। প্রথমে মার্কস ভাবে হয়তো জ্যাকই তার সাথে মজা করছে, কারণ উচ্চ নিরাপত্তার ফ্লাইটে সাধারণত 2 জন এয়ার মার্শাল থাকে এবং এই ফ্লাইটে মার্কস ও জ্যাকই নিয়োজিত। কিন্তু জ্যাক স্পষ্টভাবে তা অস্বীকার করে। তার মতে, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এভাবে কেউ খুন করতে পারে না, হয়তো কেউ তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবুও মার্কস কোনো ঝুঁকি নেয় না এবং সরাসরি ককপিটে গিয়ে ক্যাপ্টেনকে সব জানায়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে TSA অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে সেই ব্যাংক অ্যাকাউন্ট ট্রেস করার নির্দেশ দেয়। মার্কস প্লেনের সিসিটিভি ফুটেজ দেখার অনুমতিও নিয়ে নেয়। সে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ন্যান্সির সঙ্গে মিলে ক্যামেরা চেক করতে শুরু করে। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে তার আরও একজনের সাহায্য দরকার। ন্যান্সি অন্য কোনো ক্রিউ সদস্যকে ডাকতে যাচ্ছিল, কিন্তু মার্কস তার বদলে জেন সামার্সকে ডেকে আনে, কারণ তাকে সে বিশ্বাসযোগ্য মনে করে। সামার্স কিছুটা বিভ্রান্ত হয়, কিন্তু মার্কস সংক্ষেপে পরিস্থিতি বুঝিয়ে তার সাহায্য চায়। এরপর মার্কস একটি পরিকল্পনা করে। সে হাইজ্যাকারকে মেসেজ পাঠাবে, আর যখন সে উত্তর দেবে তখন যে যাত্রীরা তাদের ফোন ব্যবহার করছে তাদের সিট নম্বর সিসিটিভি থেকে নোট করা হবে। মার্কস মেসেজ পাঠায় এবং হাইজ্যাকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, টাকা জোগাড় করতে বলে। ঠিক তখনই ন্যান্সি আর সামার্স ফোন ব্যবহার করা যাত্রীদের সিট নম্বর লিখে নেয়। এই সময় TSA এজেন্ট মারিনিকের ফোন আসে, যিনি জানান কারা সেই অ্যাকাউন্ট ট্রেস করার চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন হাইজ্যাকার আরেকটি মেসেজ পাঠায়, তোমার মেয়ে অলিভিয়া কেমন আছে? এটা শুনেই মার্কসের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার ব্যক্তিগত জীবনের কথা কেউ কিভাবে জানে? এর সাথেই 20 মিনিটের সময়সীমাও শেষ হতে চলেছে। ঠিক তখনই সিসিটিভিতে দেখা যায় জ্যাক হ্যামন্ডও তার ফোন ব্যবহার করছে। তারপর সে হঠাৎ করে ওয়াশরুমের দিকে চলে যায়। মার্কসের সন্দেহ হয় এবং সে তার পিছু নেয়। জ্যাক যখন ওয়াশরুমের দরজা বন্ধ করতে যায়, মার্কস জোর করে ভেতরে ঢুকে পড়ে। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই সময় জ্যাক স্বীকার করে যে তার টাকা দরকার এবং সে মার্কসকেও ভাগ দেওয়ার প্রস্তাব দেয়। এখন সবকিছু পরিষ্কার মনে হয়। তাহলে কি জ্যাকই হাইজ্যাকার?
মার্কস তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনটি সিঙ্কে পড়ে যায়। শেষমেশ যখন জ্যাক বন্দুক তুলে মার্কসকে গুলি করতে যায়, তার আগেই মার্কস তাকে মেরে ফেলে। এরপর সে ওয়াশরুম লক করে বাইরে বেরিয়ে আসে। তার মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই আরেকটি মেসেজ আসে। হাইজ্যাকার জানায় জ্যাকের মৃত্যু তার পরিকল্পনারই অংশ ছিল, মানে আসল মাস্টারমাইন্ড এখনও প্লেনের মধ্যেই কোথাও রয়েছে, আর সে তার কথা প্রমাণও করে দিয়েছে। 20 মিনিটের মধ্যেই একজন মারা গেছে। এবার মার্কস নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে। সে কি নিজেই হাইজ্যাকার? কিন্তু এটা কিভাবে সম্ভব? সে একজন ইউএস এয়ার মার্শাল, সবাই তাকে চেনে, তাহলে সে নিজের অ্যাকাউন্টেই টাকা চাইবে কেন? মার্কস সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ককপিট থেকে নির্দেশ আসে, মার্কসের ব্যাজ এবং বন্দুক কেড়ে নেওয়া হয়। এখন যে মানুষটির উপর সবার নিরাপত্তা নির্ভর করছিল, সেই সবচেয়ে বড় সন্দেহভাজন হয়ে উঠেছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ন্যান্সি এখনও এয়ার মার্শাল জ্যাক হ্যামন্ডকে খুঁজছিল, কিন্তু জ্যাকের খেলা তো ইতিমধ্যেই শেষ। যখন বিল মার্কস তাকে চুপি চুপি জ্যাকের মৃতদেহ দেখায়, ন্যান্সি জোরে চিৎকার করতে থাকে। মার্কস দ্রুত তাকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয়। এরপর মার্কস তাকে বোঝায় যে এই সব কিছু তার বিরুদ্ধে সাজানো একটি ফাঁদ। সে জ্যাকের ফোনের মেসেজগুলো দেখেছিল এবং সেখান থেকেই একটি সত্য সামনে আসে। হাইজ্যাকার জ্যাককে ব্ল্যাকমেইল করছিল। জ্যাক তার ব্রিফকেসে কোকেন পাচার করছিল। মার্কস নিজেও সেই ড্রাগ নিজের চোখে দেখেছিল। হাইজ্যাকার জ্যাকের ওপর এত মানসিক চাপ সৃষ্টি করেছিল যে সে আতঙ্কিত হয়ে পড়ে। পরিকল্পনাটি ছিল, জ্যাক যখন বুঝবে মার্কস তার দিকে আসছে, তখন সে ভাববে তার গোপন বিষয় ফাঁস হয়ে গেছে। প্রথমে সে মার্কসকে টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করবে, আর যখন তা ব্যর্থ হবে তখন সে মার্কসের উপর আক্রমণ করবে। আর ঠিক সেটাই ঘটে, এবং শেষমেশ জ্যাক নিজেই মারা যায়। সবচেয়ে বড় বিষয় হলো, এই পুরো ঘটনাটি মাত্র 20 মিনিটের মধ্যেই ঘটে যায়। মার্কসের কাছে এখন মাত্র 10 মিনিট সময় আছে, না হলে আরেকটি প্রাণ চলে যাবে। তাই সে ন্যান্সির কাছে সাহায্য চায়, আর ন্যান্সিও সাহস দেখিয়ে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। দুজনে মিলে একটি ঘোষণা করে, সিকিউরিটি ইনপুট অনুযায়ী কিছু যাত্রীর কাছে অবৈধ জিনিস থাকতে পারে, তাই তাদের চেক করা হবে। এই সেই সিটগুলোই যেগুলো আগে সিসিটিভির মাধ্যমে শর্ট লিস্ট করা হয়েছিল। এবার মার্কস একে একে সবাইকে চেক করতে শুরু করে। যারা সহযোগিতা করতে চায় না তাদেরও চেক করা হয়। এই চেকিংয়ের সময়ই একটি ব্যক্তির ওপর তার সন্দেহ গিয়ে পড়ে। এই সেই লোক যার সঙ্গে ফ্লাইটে ওঠার আগে মার্কসের দেখা হয়েছিল। সে বলেছিল যে সে আমস্টারডাম যাচ্ছে, কিন্তু এখন সে লন্ডনের ফ্লাইটে বসে আছে। এখান থেকেই মার্কসের সন্দেহ সরাসরি সেই লোকটির ওপর পড়ে, যার নাম টম বাওয়েন। মার্কস তাকে ভোরে পাশে নিয়ে গিয়ে জেরা করে, কিন্তু টম জানায় তাকে কেউ $100 দিয়েছিল শুধুমাত্র মার্কস কোথায় যাচ্ছে তা জানার জন্য। আমস্টারডামের কথা সে এমনি এমনি বলেছিল। মার্কস তার কথা বিশ্বাস করে না, কিন্তু তখনই টিএসএ এজেন্ট মারিনিকের ফোন আসে। তিনি নিশ্চিত করেন যে টম একজন সাধারণ স্কুল শিক্ষক, সম্পূর্ণ নির্দোষ। শুধু টমই নয়, বরং ফ্লাইটের সব যাত্রীর রেকর্ডই পরিষ্কার। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, এখন সন্দেহের তালিকায় মাত্র একজনই আছে, বিল মার্কস নিজেই। কারণ হাইজ্যাকার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে সেটি মার্কসেরই নামে। আর টিএসএ এটাও জানতে পারে যে মার্কস আসলে এই ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল না, বরং সে নিজেই চাপ দিয়ে এই ফ্লাইটে পোস্টিং নিয়েছিল। এসব শুনে মার্কস নিজেই অবাক হয়ে যায়, কারণ সে এসব বিষয়ে কিছুই জানত না। মারিনিক তাকে জানিয়ে দেয় সে আর এয়ার মার্শাল নেই, তার চাকরি শেষ। কিন্তু মার্কসের কাছে সময় নেই, কারণ পরের 20 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সে টমের হাত বেঁধে তাকে প্লেনের পেছনে বসিয়ে দেয়। ঠিক তখনই আরেকটি মেসেজ আসে। মানে পরিষ্কার, টম হাইজ্যাকার নয়। মেসেজে হাইজ্যাকার লেখে, কে বলেছে আমি শুধু যাত্রীদেরই মারব? এটা পড়েই মার্কসের মাথা ঘুরে যায়। তাহলে কি এবার টার্গেট পাইলটরা? মার্কস সঙ্গে সঙ্গে ককপিটের দিকে দৌড়ায়, কিন্তু হঠাৎ প্লেন জোরে কেঁপে ওঠে। টার্বুলেন্স শুরু হয়, প্লেন নিচের দিকে নামতে থাকে, আর সবাই ভয় পেয়ে যায়। মার্কস নিজেকে সামলে ককপিটে পৌঁছে দেখে পাইলট ডেভিড অচেতন হয়ে পড়ে আছে। প্লেনে একজন যাত্রী ছিল, ডক্টর ফাহিম, একজন ডাক্তার। মার্কস তাকে দ্রুত ককপিটে ডেকে আনে চেক করার জন্য। ঠিক তখনই আরেকজন যাত্রী সেখানে ঢোকার চেষ্টা করে, অস্টিন, যে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার। সে মার্কসের উপর চিৎকার করতে থাকে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করে। মার্কস তাকে বুঝিয়ে আবার সিটে পাঠিয়ে দেয়। এরপর ডক্টর ফাহিম মার্কসকে জানায় পাইলট মারা গেছে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ তাকে বিষ দেওয়া হয়েছে। মার্কস ডাক্তারকে বলে এই কথা যেন আর কাউকে না বলা হয়। তারপর সে কো পাইলট কাইলের সঙ্গে কথা বলে। কাইল জানায় গত 20 মিনিটে ককপিটে কেউ আসেনি। এখন সন্দেহ কাইলের উপরও পড়তে পারত, কিন্তু তার অবস্থা দেখে মনে হয় সে নিজেও বিভ্রান্ত।
মার্কস তাকে বলে প্লেন ল্যান্ড না করা পর্যন্ত ককপিটের দরজা লক করে রাখতে, কারণ কাইলের কিছু হলে প্লেন চালানোর আর কেউ থাকবে না। মার্কস আবার কেবিনে ফিরে আসে, যেখানে সব যাত্রীরা তাকে প্রশ্ন করতে থাকে। সবারই মনে হচ্ছিল ককপিটে কিছু গুরুতর ঘটেছে। মার্কস সবাইকে শান্ত করে এবং বলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু ভেঙে পড়ছিল। ঠিক তখনই আরেকটি মেসেজ আসে এবং আবার 20 মিনিটের টাইমার শুরু হয়। মার্কস চিন্তিত হয়ে ম্যারিনিককে ফোন করে জানায় যে এখন পর্যন্ত একজন যাত্রী ও একজন পাইলট মারা গেছে, আর একজন এয়ার মার্শালকেও সে নিজেই মেরেছে। সে অনুরোধ করে $150 মিলিয়ন যেন তৎক্ষণাৎ তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, না হলে প্লেনের বাকি 147 জনের জীবন বিপদে পড়বে। কিন্তু টিএসএ এবং ম্যারিনিক এখন মার্কসের ওপরই সন্দেহ করে। তারা তার কোনো কথা বিশ্বাস করে না এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনকি কো পাইলটকেও নির্দেশ দেওয়া হয় মার্কসের সঙ্গে কথা না বলতে। এখন মার্কস পুরোপুরি একা হয়ে পড়েছে। এদিকে প্লেনের ভেতরে সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে, উত্তেজনা বাড়তেই থাকে। এই সময় জেন সামার্স সেই ব্যক্তির সঙ্গে কথা বলে যার সঙ্গে সে সিট বদল করেছিল, জ্যাক হোয়াইট। জ্যাক হোয়াইট একজন স্মার্টফোন প্রোগ্রামার। সামার্স যখন মার্কসের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, তখন মার্কস হঠাৎ একটি আইডিয়া নিয়ে তার সঙ্গে কথা বলে, কিভাবে কোনো হারিয়ে যাওয়া ফোন ট্রেস করা যায়। জ্যাক হোয়াইট জানায় যদি কোনো ফোনে বিশেষ ধরনের ভাইরাস একটি ইমেজের মাধ্যমে পাঠানো যায়, তাহলে সাইলেন্ট মোডেও তার রিংটোন চালু করা সম্ভব। এটা শুনে মার্কসের মাথায় একটা পরিকল্পনা আসে। সে তার এনক্রিপ্টেড ফোন বের করে, সব মেসেজ জ্যাককে দেখায় এবং পুরো পরিস্থিতি বুঝিয়ে দেয়। পরিকল্পনা সহজ, হাইজ্যাকারের ফোনে ভাইরাস পাঠানো আর তার রিংটোন চালু করে তাকে শনাক্ত করা। কিন্তু সমস্যা হলো তাদের হাতে মাত্র 8 মিনিট সময় বাকি, আর এখন এটা সময়ের বিরুদ্ধে দৌড়। বিল মার্কস সঙ্গে সঙ্গে কো পাইলট কাইলের সঙ্গে যোগাযোগ করে এবং অনুরোধ করে অন্তত 5 মিনিটের জন্য প্লেনের নেটওয়ার্ক চালু রাখতে, কারণ টিএসএ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে প্লেনকে একটি দ্বীপের এয়ারপোর্টে ডাইভার্ট করতে, যা প্রায় 55 কিলোমিটার দূরে। কিন্তু যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় তাহলে মার্কসের পরিকল্পনা ব্যর্থ হবে। তাই কাইল ঝুঁকি নিয়ে মাত্র 5 মিনিটের জন্য নেটওয়ার্ক চালু রাখতে রাজি হয়ে যায়। এবার মার্কস একটি ঘোষণা করে যে বিজনেস কেবিন কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এটা শুনেই যাত্রীরা চিৎকার শুরু করে, রাগ বাড়তে থাকে। মার্কস তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন কেউ শুনতে চায় না, তখন সে একটি প্রস্তাব দেয় যে যদি আপনারা শান্ত থাকেন এবং সহযোগিতা করেন, তাহলে এয়ারলাইন আপনাদের 1 বছরের জন্য ফ্রি টিকিট দেবে। আর ঠিক তখনই এটা শুনেই সবাই একেবারে চুপ। এরই মধ্যে জ্যাক হোয়াইট তার ভাইরাস তৈরি করে ফেলে। মার্কস সঙ্গে সঙ্গে সেই ভাইরাসটি হাইজ্যাকারের ফোনে পাঠায় এবং সব যাত্রীকে হাত তুলে রাখতে বলে। তারপরই যখন কল করা হয়, একদিক থেকে হঠাৎ রিংটোন বাজতে শুরু করে। মানে পরিষ্কার, হাইজ্যাকারের ফোন এই প্লেনেই আছে। মার্কস সেই আওয়াজের দিকে এগিয়ে যায় এবং এক ব্যক্তির পকেট থেকে সেই এনক্রিপ্টেড ফোনটি খুঁজে পায়। কিন্তু লোকটি পুরো বিভ্রান্ত হয়ে যায়। সে বলে সে জানেই না এই ফোন তার কাছে কিভাবে এলো, সে তো এটাকে কখনো দেখেইনি। মার্কস তাকে জেরা করতে শুরু করে, কিন্তু হঠাৎই লোকটি মাটিতে লুটিয়ে পড়ে, তার মুখ থেকে ফেনা বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে ডক্টর ফাহিমকে ডাকা হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আর আবার 20 মিনিটের অ্যালার্ম বেজে ওঠে। আরেকটি মৃত্যু। এবার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন যাত্রীরা চাপ সৃষ্টি করে এবং বাধ্য হয়ে ডক্টর ফহিম সত্যিটা জানিয়ে দেয়। একজন যাত্রী, একজন এয়ার মার্শাল এবং পাইলট ইতিমধ্যেই 3 জন মারা গেছে। এটা শোনার পর সবার সন্দেহ সরাসরি মার্কসের দিকে চলে যায়। সবাই ভাবতে শুরু করে মার্কসই হাইজ্যাকার, কারণ সেই সবাইকে আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছিল। এরই মধ্যে মার্কস আবার ওয়াশরুমে যায়, আর সেখানে সে একটি ছোট্ট ছিদ্র দেখতে পায়। সেই ছিদ্র দিয়ে ককপিট স্পষ্ট দেখা যাচ্ছিল। এখান থেকেই নতুন একটি সন্দেহের জন্ম হয়। তার মনে পড়ে ক্যাপ্টেনের সাথে কথা বলার আগে সে একজন মহিলাকে ওয়াশরুমে যেতে দেখেছিল, আর তারপরে সেখানে জেন সামার্স গিয়েছিল। এবার মার্কস সরাসরি সামার্সের কাছে যায় এবং জিজ্ঞেস করে সে সেখানে কি করছিল। সাথে সাথে সে এটাও জানতে চায় কেন সামার্স তার পাশের সিটটি বেছে নিয়েছিল। সামার্স খুবই আঘাত পায় এবং বলে, যখন সবাই তোমার বিরুদ্ধে ছিল তখন আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর তুমি আমাকেই সন্দেহ করছো। এরপর সে নিজের ব্যক্তিগত গল্প বলে। কয়েক বছর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সে প্রায় 40 মিনিট অচেতন ছিল। ডাক্তার তাকে সতর্ক করেছিলেন যে আবার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, বিশেষ করে ফ্লাইটে ঝুঁকি বেশি। তাই সে সবসময় উইন্ডো সিট বেছে নেয়, যাতে যদি কিছু হয় সে শান্তভাবে শেষ মুহূর্তটা দেখতে পারে। এসব শোনার পর মার্কসের সন্দেহ তার উপর থেকে সরে যায় এবং সে ক্ষমা চায়।
তারপর সে সামার্সকে হাইজ্যাকারের ফোনটি দেয় এবং সামার্স সেটি আনলক করে দেয়। কিন্তু ফোন আনলক হতেই একটি মেসেজ ভেসে ওঠে, তুমি আমার জন্য আর কোনো উপায় রাখোনি। আর সঙ্গে সঙ্গে 30 মিনিটের টাইমার শুরু হয়ে যায়। এখন সব পরিষ্কার, এটা শুধু হাইজ্যাকিং নয়, এটা একটা টাইম বোমার খেলা। ওই ফোনটাই আসলে একটি টাইম বোমা ট্রিগার, আর বোমাটি প্লেনের ভেতরেই কোথাও রাখা আছে। মার্কস এক মুহূর্ত দেরি না করে ন্যান্সিকে নির্দেশ দেয় সব যাত্রীর ব্যাগ চেক করতে, আর নিজে সরাসরি জ্যাকের ব্রিফকেসের দিকে যায়। আর ব্রিফকেস খুলতেই কোকেইনের নিচে একটি বোমা। তার সন্দেহ একদম ঠিক ছিল। এই সময় যাত্রীরা খবরে দেখতে পায় বাইরের পৃথিবীতে মার্কসকে ইতিমধ্যেই সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে। হাইজ্যাকার তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে তাকে ফাঁসিয়েছে। এখন প্লেনের ভেতরেও সবাই তাকে সন্ত্রাসবাদী মনে করতে শুরু করে। মার্কস কেবিনে আসতেই অস্টিন এবং কয়েকজন যাত্রী তার উপর আক্রমণ করে। সে লড়াই করে, কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি। সবাই মিলে তাকে ধরে ফেলে আর প্রায় মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই মার্কস চিৎকার করে বলে, প্লেনে বোমা আছে, 30 মিনিটের মধ্যে বিস্ফোরণ হবে। এটা শুনেই সবাই থেমে যায়। ঠিক তখনই টম বাউয়েন মার্কসের পড়ে যাওয়া বন্দুক তুলে নিয়ে সবাইকে পিছিয়ে যেতে বলে। মার্কস নিজেকে সামলে নিয়ে সবাইকে তার জীবনের গল্প শোনায়। তার মেয়ে ছোটবেলায় মারা গেছে, সে ডিভোর্সড, একা, তবুও সে বছরের পর বছর দেশকে সেবা করে যাচ্ছে। সে বলে, আমি হাইজ্যাকার নই, আমি আপনাদের সবাইকে বাঁচানোর চেষ্টা করছি। এবার মানুষ তার কথা বিশ্বাস করে। টম তাকে বন্দুকটি ফিরিয়ে দেয়, আর মার্কস অস্টিনকে বলে তার হাত খুলে দিতে। এখন অস্টিনও তার পাশে দাঁড়ায় এবং তার পরিকল্পনা জানতে চায়। মার্কস বলে নিয়ম অনুযায়ী সে প্লেনকে 8000 ফুট উচ্চতায় নিয়ে যাবে এবং বোমাটি প্লেনের পেছনের দিকে সরিয়ে দেবে, কারণ ওই উচ্চতায় বাতাসের চাপ কম থাকে, ফলে বিস্ফোরণের প্রভাবও কম হবে। আর যদি সব যাত্রীকে সামনে নিয়ে আসা যায়, তাহলে হতাহতের সংখ্যা কমানো সম্ভব। এটা খুবই ঝুঁকিপূর্ণ পরিকল্পনা, কিন্তু এখন আর কোনো উপায় নেই। এরই মধ্যে যাত্রীরা দেখতে পায় প্লেনের দুই পাশে ফাইটার জেট এসে গেছে, যারা তাদের এসকর্ট করছে। ফাইটার জেট কাইলকে নির্দেশ দেয় প্লেন নিচে নামানোর জন্য, কিন্তু মার্কস সঙ্গে সঙ্গে তাকে কল করে বলে 8000 ফুটে ওঠা খুবই জরুরি, না হলে বিস্ফোরণের প্রভাব সবাইকে মেরে ফেলবে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত কাইলের হাতে। কো পাইলট কাইল ভয়ঙ্কর চাপের মধ্যে পড়ে যায়। একদিকে ফাইটার জেটের আদেশ প্লেন নামাতে হবে, আর অন্যদিকে বিল মার্কসের ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। কিন্তু কাইল সাহস দেখিয়ে বলে, আমাকে 10 মিনিট দাও, আমি পরিস্থিতি সামলে নেব। এদিকে মার্কস অস্টিন এবং আরও কয়েকজনকে নিয়ে বোমাটি দেখায়। আর এটা কোনো সাধারণ বোমা নয়, এটা একটি মিলিটারি গ্রেড বোমা। এই বোমার সিস্টেম এতটাই বিপজ্জনক যে এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে। আর যদি এটাকে প্লেনের বাইরে ফেলে দেওয়া হয়, তাহলেও চাপের পরিবর্তনের কারণে বিস্ফোরণ ঘটবে। মানে সোজা কথা, এই বোমাকে থামানো অসম্ভব। যখন বিস্ফোরণ হওয়া নিশ্চিত, তখন মার্কস একটি পরিকল্পনা দেয়। সে সবাইকে বলে প্লেনের সব লাগেজ এনে বোমার উপর চাপিয়ে দিতে, যাতে বিস্ফোরণের প্রভাব কিছুটা কমানো যায়। সবাই সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সব ব্যাগেজ বোমার উপর জমা করে ফেলা হয়। এর পাশাপাশি প্লেনকে 8000 ফুট উচ্চতায় নিয়ে যাওয়াও জরুরি, কারণ সেখানে বাতাসের চাপ কম আর বিস্ফোরণের প্রভাবও তুলনামূলকভাবে কম হয়ে যায়। এরই মধ্যে টিএসএ থেকে একটি ফোন আসে। তারা জানায় যে মার্কসের অ্যাকাউন্টে $150 মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে, আর যদি সে প্লেনটি নিরাপদে ল্যান্ড করাতে পারে, তাহলে তাকে গ্রেপ্তারও করা হবে না। মানে এখনও পৃথিবী তাকে হাইজ্যাকার হিসেবেই দেখছে। মার্কস বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিএসের কাছে একটি ভিডিও প্রমাণ থাকে, যেখানে দেখা যায় মার্কস বন্দুক হাতে যাত্রীদের ভয় দেখাচ্ছে। এই কারণেই সবাই তাকে সন্ত্রাসবাদী ভেবে নিয়েছে। ঠিক তখনই মার্কসের নজর পড়ে এক ছেলের ওপর, যে এখনও ফোন ব্যবহার করছে। সে সঙ্গে সঙ্গে তার ফোন নিয়ে নেয়, আর জানা যায় ওই ভিডিওটি ওই ফোন থেকে আপলোড করা হয়েছিল। ঠিক তখনই পরিস্থিতি হঠাৎ উল্টে যায়। টম বাউয়েন উঠে দাঁড়িয়ে অস্টিনের দিকে বন্দুক তাক করে এবং তাকে বন্দি বানিয়ে ফেলে। অস্টিন মেজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন সে গুলি চালাতে যায়, তখন দেখা যায় বন্দুকে কোনো গুলি নেই। এই বিভ্রান্তির সুযোগ নিয়ে টম লুকিয়ে পড়ে। কিন্তু আসল টুইস্ট এখন আসে। যখন মার্কস টমকে খুঁজছে, তখন প্লেনের পেছনের দিকে জ্যাক হোয়াইট অস্টিনকে বন্দি করে ফেলে। মানে আসল ভিলেন দুজন, টম বাউয়েন এবং জ্যাক হোয়াইট। এরপর লড়াইয়ের মধ্যে জ্যাক হোয়াইট অস্টিনকে গুলি করে এবং তারপর ন্যান্সিকেও ধরে তাকে বন্দি করে ফেলে। ওদিকে টম পিছন থেকে মার্কসের ওপর হামলা করে এবং তার বন্দুক কেড়ে নেয়। এবার টম তার আসল উদ্দেশ্য জানায়। এই হাইজ্যাকিং ছিল 9/11 হামলার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। টমের মতে টুইন টাওয়ারের ওপর হামলা ছিল আমেরিকার সিকিউরিটির ব্যর্থতা।
তাই সে চেয়েছিল আরেকটি এমন ঘটনা ঘটাতে যেখানে একজন ইউএস এয়ার মার্শালকেই সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হবে, যাতে পুরো পৃথিবীর সামনে ইউএস এয়ার সিকিউরিটির দুর্বলতা প্রকাশ পায় এবং ভবিষ্যতে এই সিস্টেম আরও শক্তিশালী করা যায়। অন্যদিকে জ্যাক হোয়াইট শুধু টাকার লোভে এই পরিকল্পনায় যোগ দিয়েছিল, কিন্তু যখন মার্কস বলে যে তারা 1 টাকাও পাবে না, তখন হোয়াইট তার পরিকল্পনা বদলায়। তারা প্লেন থেকে লাফ দিয়ে পালাবে এবং মার্কসের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে। কিন্তু টম সঙ্গে সঙ্গে বলে এটা একটা সুইসাইড মিশন, এখানে কেউ বাঁচবে না। তবুও জ্যাক হোয়াইট পালাতে চায়, আর তখনই টম তাকে গুলি করে। ঠিক সেই সময় কো পাইলট কাইল প্লেনটিকে দ্রুত নিচের দিকে ডাইভ করাতে শুরু করে। এত দ্রুত গতিতে প্লেন নিচে নামতে থাকে যে সব যাত্রী এবং জিনিসপত্র পেছনের দিকে ছিটকে যেতে থাকে। যাত্রীরা, টম আর মার্কস সবাই বাতাসে উড়ে গিয়ে প্লেনের দেওয়াল আর ছাদের সাথে ধাক্কা খায়। কিন্তু প্লেন যখন 8000 ফুট উচ্চতায় পৌঁছায় তখন কাইল সেটিকে স্থির করে ফেলে। আর ঠিক তখনই মার্কসের বন্দুকটি বাতাসে ভেসে থাকে, আর সে নিখুঁত সময় সেটি ধরে ফেলে। এক মুহূর্ত দেরি না করে সে সরাসরি টমের কপালে গুলি করে, আর সেই মুহূর্তেই প্লেনের পেছনের অংশে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। প্লেনের পেছনের অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মার্কসের পরিকল্পনা সফল হয়, কারণ সব যাত্রী সামনে ছিল, মানে সবার জীবন বেঁচে যায়। এখন কো পাইলট কাইল জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছে। প্লেনের ন্যাজ ভেঙে গেছে, ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, ডানাগুলোও ক্ষতিগ্রস্ত। তবুও কাইল হাল ছাড়ে না। প্লেনটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ড করে এবং শেষ পর্যন্ত থেমে যায়। প্লেন থামতেই জরুরি দরজা খুলে দেওয়া হয় এবং সব যাত্রী নিরাপদে বাইরে বেরিয়ে আসে। এভাবেই বিল মার্কস, যাকে পুরো পৃথিবী সন্ত্রাসবাদী ভেবেছিল, সেই সবার জীবন বাঁচায়। তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ এক মুহূর্তে মুছে যায়, আর সে একজন নায়ক হিসেবে সামনে আসে। ল্যান্ডিংয়ের পর মার্কস জেন সামার্সের কাছে যায় এবং তাকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। তাদের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা হয়, আর এভাবেই এই ছবির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।